আমরা যে পৃথিবীর ওপরে বাস করি সেটা কিন্তু একদমই স্থির নয়। এটা আসলে একটা বিশাল যুদ্ধক্ষেত্র, যেখানে দুটো প্রচণ্ড শক্তিশালী বাহিনী একে অপরের বিরুদ্ধে লড়ে চলেছে। চলুন আজ এই মহাকাব্যিক লড়াইয়ের ভেতরে ঢোকা যাক। কখনো কি মনে হয়েছে যে বিশাল বিশাল যে পাহাড়গুলো আমরা দেখি সেগুলো চিরকাল টিকে থাকে না কেন? এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পৃথিবীর ভেতরে চলা একটা অদ্ভুত খেলার মধ্যে। একদিকে সৃষ্টি আর অন্যদিকে ধ্বংস। দেখুন, এই গল্পের দুটো প্রধান চরিত্র। একদল হল নির্মাতা, যারা পৃথিবীর ভেতর থেকে শক্তি নিয়ে এসে ভূপৃষ্ঠকে ক্রমাগত উঁচু করে তোলে, নতুন নতুন পাহাড় পর্বত তৈরি করে। আর আরেক দল হল ভাস্কর, যারা বাইরের শক্তি দিয়ে সেই উঁচু জায়গাগুলোকে কেটে ভেঙে গুঁড়িয়ে দিয়ে আবার সমতল করে ফেলার চেষ্টা করে। তো প্রথমে কথা বলা যাক সেই নির্মাতাদের নিয়ে। এই শক্তিগুলো আসে পৃথিবীর গভীর ভেতর থেকে, আর এরাই আমাদের গ্রহের সবচেয়ে বড় ফিচারগুলো, যেমন ধরুন মহাদেশ বা বিশাল পর্বতমালা তৈরি করার জন্য দায়ী। এই দুটো শক্তিকে ভূগোলের ভাষায় বলা হয় এন্ডোজেনিক আর এক্সোজেনিক ফোর্স, মানে অন্তর্জাত আর বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত শক্তিগুলো আসে পৃথিবীর ভেতরের প্রচণ্ড তাপ থেকে, আর এদের কাজই হল সব কিছু নির্মাণ করা। অন্যদিকে বহির্জাত শক্তিগুলো আসে সূর্য আর মহাকর্ষ থেকে, আর এদের একমাত্র উদ্দেশ্য হল সেই নির্মাণকে ধ্বংস করে সমতল করে দেওয়া, মানে একজন স্থপতি তো অন্যজন ধ্বংসকারী। আর একটু গুছিয়ে বললে, এই অন্তর্জাত প্রক্রিয়াগুলো চলে পৃথিবীর কেন্দ্রের ভয়ঙ্কর তাপশক্তির জোরে। এই শক্তি টেকটনিক প্লেটগুলোকে নাড়ায়, ভূমিকম্প তৈরি করে, আবার আগ্নেয়গিরি দিয়ে লাভা বের করে আনে। সত্যি বলতে এরাই হলো পৃথিবীর আসল আর্কিটেক্ট। এদের করা কিছু বিশাল প্রজেক্টের কথা যদি বলি, তাহলে প্রথমেই আসবে গিরিজনী আলোড়ন, যা দিয়ে তৈরি হয় পর্বত। তারপর আছে মহীভাবক আলোড়ন, যা দিয়ে গড়ে ওঠে আস্ত মহাদেশ। আর অবশ্যই অগ্ন্যুৎপাত আর ভূমিকম্প তো আছেই, যারা চোখের পলকে পৃথিবীর চেহারা বদলে দিতে পারে। ব্যাপারটা একবার কল্পনা করুন তো, দুটো বিশাল মহাদেশীয় পাত বা প্লেট যখন একে অপরের দিকে তেড়ে আসে, তখন তাদের মাঝখানের মাটি আর পাথর প্রচণ্ড চাপে ভাঁজ হয়ে উঁচু হয়ে যায়। ঠিক যেমন একটা কাগজের দুই পাশ থেকে চাপ দিলে সেটা ভাঁজ হয়ে ওপরে উঠে যায়। আমাদের হিমালয় পর্বতমালা কিন্তু ঠিক এভাবেই তৈরি হয়েছে, ভারতীয় আর ইউরেশীয় পাতের ধাক্কার ফলে। এই অন্তর্জাত শক্তি কিন্তু নানাভাবে উঁচু ভূমিরূপ তৈরি করতে পারে। যেমনটা আমরা দেখলাম, দুটো পাতের সংঘর্ষে তৈরি হয় ভঙ্গিল পর্বত। আবার অন্যদিকে পৃথিবীর ভেতর থেকে গরম লাভা বেরিয়ে এসে যখন বিশাল এলাকা জুড়ে ঠান্ডা হয়ে জমে যায়, তখন তৈরি হয় আগ্নেয় মালভূমি। ভারতের দাক্ষিণাত্য মালভূমি ঠিক এভাবেই তৈরি হয়েছে। বেশ, নির্মাতাদের কথা তো হলো, এবার আসা যাক গল্পের দ্বিতীয় চরিত্রের কাছে। এই শক্তিগুলো কাজ করে পৃথিবীর পৃষ্ঠের ওপর থেকে, আর নির্মাতাদের তৈরি করা সবকিছুকে সমতল করার জন্য এরা যেন এক পায়ে খাড়া। এই বহির্জাত প্রক্রিয়াগুলো তাদের সব শক্তি পায় মূলত সূর্য থেকে, কারণ সূর্যই তো আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে, যার ফলে নদী, বাতাস বা হিমবাহ সবাই শক্তি পায়। আর এদের সঙ্গে যোগ দেন মাধ্যাকর্ষণ, যা ভাঙা জিনিসগুলোকে উঁচু জায়গা থেকে নিচে নামিয়ে আনে। এদের একটাই কাজ, উঁচু ভূমিরূপকে ভেঙে ফেলা। এই পুরো ভাঙার প্রক্রিয়াটাকে একসঙ্গে বলা হয় নগ্নীভবন বা ডিনিউডেশন। এর তিনটে প্রধান ধাপ আছে। প্রথমে আবহবিকার বা ওয়েদারিং, যা রোদ জল ঠান্ডায় পাথরকে ফাটিয়ে দুর্বল করে দেয়। এরপর পুঞ্জিত ক্ষয় বা মাস মুভমেন্ট, যা মাধ্যাকর্ষণের টানে সেই ভাঙা টুকরোগুলোকে ঢাল বেয়ে নিচে নামিয়ে আনে। আর সবশেষে ক্ষয়ীভবন বা ইরোশন, যেখানে নদী বা বাতাসের মতো শক্তি এসে ওই আলগা পদার্থগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যায়। আর এই ভাঙার কাজে বহির্জাত শক্তির প্রধান অস্ত্রগুলো হল নদী, হিমবাহ, বাতাস আর সমুদ্রের ঢেউ। এরাই হল সেই ভাস্কর, যারা নির্মাতাদের তৈরি করা বিশাল স্থাপত্যগুলোকে নিজেদের ইচ্ছে মতো কেটে-কুটে নতুন রূপ দেয়। কিন্তু যখন এই নির্মাতা আর ভাস্করের শক্তি মুখোমুখি হয়, তখন কিছু অসাধারণ ভূমিরূপের জন্ম হয়। এই সংঘাতটা তাই শুধু ধ্বংসের নয়, নতুন কিছু সৃষ্টিরও।
আচ্ছা, একটা জলপ্রপাত কিভাবে তৈরি হয় ভেবে দেখেছেন কখনো? খুব সাধারণ একটা জিনিস মনে হলেও এর সৃষ্টির পেছনেও কিন্তু ওই নির্মাতা আর ভাস্করের লড়াইটাই লুকিয়ে আছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ধরুন একটা নদী এমন একটা জায়গার উপর দিয়ে বইছে যেখানে ওপরে আছে কঠিন পাথরের স্তর আর তার ঠিক নিচেই আছে নরম পাথরের স্তর। নদীটা তখন নরম পাথরকে খুব সহজেই ক্ষয় করে ফেলে, কিন্তু কঠিন পাথরটাকে পারে না। ফলে জলের তোড়ে নিচের নরম পাথর ক্ষয় হতে হতে একটা গর্ত তৈরি হয়ে যায়। একসময় ওপরের কঠিন পাথরের স্তরটা আর ভার সইতে না পেরে ঝুপ করে ভেঙে পড়ে, আর এভাবেই জলপ্রপাতটা একটু একটু করে নদীর উৎসের দিকে পিছিয়ে যেতে থাকে। এই প্রক্রিয়াটা যে কতটা শক্তিশালী তা নায়াগ্রা জলপ্রপাত দেখলেই বোঝা যায়। এটা প্রতি বছর প্রায় 50 সেন্টিমিটার করে পিছিয়ে যাচ্ছে। শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু হাজার হাজার বছর ধরে চলতে থাকা এই প্রক্রিয়াটা যে কি অসামান্য পরিবর্তন আনতে পারে তা ভাবলেই অবাক হতে হয়। কিন্তু এই বহির্জাত শক্তিগুলো যে শুধু ভাঙে তা কিন্তু নয়। নদী যখন পাহাড় থেকে সব ক্ষয় করা পলি, বালি, কাদা বয়ে নিয়ে এসে সমভূমিতে পৌঁছায়, তখন তার গতি অনেক কমে যায়। তখন সেই বয়ে আনা জিনিসগুলো সে জমা করতে শুরু করে। অর্থাৎ এক জায়গায় ভাঙন মানে অন্য জায়গায় নতুন কিছু সৃষ্টি, যেমন বদ্বীপ। এই বদ্বীপগুলো কিন্তু দেখতে নানা রকম হয়। যেমন নীল নদের বদ্বীপ দেখতে অনেকটা ধনুকের মতো, আবার আমেরিকার মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে ঠিক যেন একটা পাখির পায়ের ছাপ। নদীর পলির পরিমাণ আর সমুদ্রের স্রোতের উপর নির্ভর করেই এই আকারগুলো তৈরি হয়। তাহলে প্রশ্ন হল, এই যুদ্ধ কি চলতেই থাকবে? উত্তরটা হলো হ্যাঁ। তবে এটা শুধু একটা অন্তহীন যুদ্ধ নয়, এটা আসলে প্রকৃতির একটা ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়া। এখানেই চলে আসে আইসোস্ট্যাসি বা সমস্থিতির ধারণা। সহজ করে বললে, পৃথিবীর ওপরের কঠিন ভূত্বকটা আসলে তার ঠিক নিচে থাকা কিছুটা নরম আর আঠালো গুরুমণ্ডলের ওপর ভেসে আছে। ব্যাপারটা অনেকটা জলে একটা বড় বরফখণ্ড ভেসে থাকার মতো। এবার আসল মজাটা দেখুন। যখন নদী বা হিমবাহ কোনো পাহাড় থেকে লক্ষ লক্ষ টন পাথর ক্ষয় করে সরিয়ে নেয়, তখন স্বাভাবিকভাবেই পাহাড়টার ওজন কমে যায়। আর ওজন কমতেই ভূত্বকের ওই অংশটা নিচের গুরুমণ্ডলের ওপর ধীরে ধীরে আবার ভেসে ওঠে। মানে একদিকে ক্ষয়ের শক্তি পাহাড়টাকে নিচু করছে, আর অন্যদিকে আইসোস্টেসি তাকে আবার ওপরে তুলে দিচ্ছে। এটা একটা চক্রের মতো কাজ করে, যা এই যুদ্ধকে অনন্তকাল ধরে টিকিয়ে রাখে। এর মানে হল, আমরা যে পাইজাইজ দেখি তা আসলে কোনো স্থির ছবি নয়। এটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা গতিশীল ভারসাম্যের মধ্যে আছে। এখানে নির্মাণ আর ধ্বংস দুটোই একসঙ্গে চলছে, আর একে অপরের সাথে পাল্লা দিয়ে একটা ভারসাম্য তৈরি করছে। বিখ্যাত ভূরূপ বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিসের এই কথাটা দিয়ে পুরো ব্যাপারটা সমযোগ করা যায়। যে কোনো ভূমিরূপের পেছনে থাকে তার গঠন, তার ওপর কাজ করা নানা প্রক্রিয়া, আর অবশ্যই সময়। তাই পরের বার যখন কোনো পাহাড়, নদী বা উপত্যকা দেখবেন, তখন একবার ভাবার চেষ্টা করবেন এর পিছনের কোটি কোটি বছরের এই অন্তহীন যুদ্ধের কথা। এই নির্মাতা আর ভাস্করের চিরন্তন দ্বন্দ্বই আমাদের এই পৃথিবীকে এত বৈচিত্র্যময় আর সুন্দর করে তুলেছে, আর প্রতিনিয়ত নতুন রূপ দিয়ে চলেছে।